আজকে গল্প স্বল্পের আসরে আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা অজানিত। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম ভিন্ন স্বাদের গল্প প্রতি সপ্তাহে শোনার জন্য আমাদের চ্যানেল গল্প স্বল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প অজানিত। গাড়ি থেকে নেমে করবী একবার বাড়ির সামনে থমকে দাঁড়ালো। বাড়িটা থমথমে নিস্তব্ধ। রোগিণীকে বোধহয় ব্রোমাইড দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর বাড়ির প্রত্যেকটা লোক হাঁটছে অত্যন্ত নিঃশব্দে। গেটে ঢুকবার আগে করবী ড্রাইভারকে বলল, আচ্ছা শরৎ, তুমি তাহলে বিকেল 4টের মধ্যেই এসো, বাবু ফেরার আগেই কিন্তু ফিরবো। ড্রাইভার ছোকরা মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে গাড়ি ঘোরালো। আর করবী মুখে যেটুকু ঔজ্জ্বল্য ছিল সেটুকুকে বিষাদের তুলি বুলিয়ে মুছে নিয়ে ধীর পায়ে বাড়ি ঢুকল। মাকে দেখতেই সংসার ফেলে চলে আসা, তবু করবী দোতলায় মায়ের পাশ কাটিয়ে 3 তলায় বাপের কাছেই আগে গেল। পুরন্দরবাবু যথারীতি বই কাগজের সমুদ্রে ডুবে বসেছিলেন। মেয়েকে দেখে মুখ তুলে চাইলেন, চশমাটা নাক থেকে খুলে টেবিলে রাখলেন, বললেন, এসেছ? গলার স্বর শুনলেই বোঝা যায় আশাটা অপ্রত্যাশিত নয়, দুর্লভও নয়, নিত্য নিয়মিতই হয়তো। সত্যি করবী প্রায় রোজই আসে। মায়ের কোলের মেয়ে বলেই শুধু নয়, সংসারে তার সুবিধেও আছে। ছেলেপুলে নেই, গাড়ি আছে। ওকে দেখে এলে? না বাবা, এসেই আপনার কাছে চলে এসেছি। মা বোধহয় ঘুমোচ্ছেন। ঘুম নয়, অজ্ঞান। সকালবেলায় ব্রোমাইড দিতে হয়েছে। তাই নাকি? কিন্তু খালি খালি ব্রোমাইড দিলে জীবনী শক্তি তো নষ্ট হয়ে যায়। যাই বই কি আর করা যাবে বলো, এছাড়া উপায় কি? উপায় নেই, সে কথা করবীও জানে। তবু অনাবশ্যক এই কথোপকথন চালাতেও হয়, নইলে কি কথা কইবে বাপের সঙ্গে? সময় উপযোগী আর কোন কথাই বা খুঁজে পাবে? মায়ের অসুখের আগের কথা মনে পড়ল। কোলের মেয়ে হলেও একার সংসার বলে এসে থাকতে করবী কখনোই পারত না, কিন্তু বেড়াতে সে প্রায়ই আসত। বাপের জন্য হয়তো নতুন কোনো খাবার তৈরি করেছে, কি ভাইদের জন্য রকমারি কিছু তরকারি রান্না করে টিফিন ক্যারিয়ারে ভর্তি করে হাসতে হাসতে এসে ঢুকত। আর অমনি হই হই পড়ে যেত বাড়িতে। দাদারা যে বাড়িতে উপস্থিত থাকত সামনে এসে সহাস্য প্রশ্ন করত, কিরে, কি আজকে আবার কি বানানো হয়েছে? ডিমের আকাশ কুসুম না মুরগির মহেঞ্জোদারো? মা হয়তো ভাঁড়ার ঘর থেকে বেরিয়ে এসে হাসি হাসি অথচ বকুনি বকুনি স্বরে বলে উঠতেন, গাড়ির সিটে বসিয়ে এনেছিস তো? না, তোর গাড়িতে বাপু আমার আর কোনোদিন বসা চলবে না। করবী সজোর প্রতিবাদে প্রমাণ করে বসত সারা পথ সে গাড়ি আর শাড়ি বাঁচিয়ে কিভাবে হাতে করে শূন্যে ধরে এনেছে টিফিন কৌটোটাকে। বাপের কথা তখন কে বা মনে করত? কতক্ষণ পরে মনে পড়ত, তাই তো, বাবার কাছে তো যাওয়াই হয়নি, প্রণামও করা হয়নি বাবাকে। যাই। একইভাবে বসে থাকতেন পুরন্দরবাবু কাগজের সমুদ্রে ডুবে। মেয়েকে দেখে একটু হেসে বলতেন, এসেছ? আজ আবার নতুন কিছু রান্না করা হয়েছে বুঝি? তারপর আবার ডুবে যেতেন আপন গভীরতায়, ভুলে যেতেন মেয়েকে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে টুপ করে একসময় পালিয়ে আসত করবী। ঘর নয়, সংগ্রহশালা। মানবজাতির মনস্তত্ত্বের ইতিবৃত্ত সংগ্রহ হচ্ছে দিনের পর দিন ধরে। অজস্র বই, অজস্র পত্রপত্রিকা, এ সমস্তই পুরন্দরবাবুর দরকার, সব তার নখদর্পণে। বিরাট এক ইতিহাস লিখছেন পুরন্দরবাবু, মানবজাতির মনন্মেষের ইতিহাস। বছর 5 ধরে লিখছেন, হয়তো আরও 5, 7, 10 বছর ধরে লিখবেন।
কোটি কোটি বছর আগেকার পটভূমিকায় যার শুরু, আর শেষ হবে যার ভবিষ্যৎ যুগের দরজার সামনে। এহেন বিরাট গ্রন্থ কি 2-4 দিনে লেখা যায়? অবশ্য যে শান্ত স্নিগ্ধ মন আর স্বচ্ছন্দ পরিবেশ নিয়ে লেখা শুরু করেছিলেন পুরন্দর মল্লিক, ঠিক তেমনটি বজায় থাকলে হয়তো অনেক দ্রুত কাজ এগোত। কিন্তু সে জীবন ধ্বংস হয়ে গেছে পুরন্দর মল্লিকের। পুরন্দর মল্লিকের স্ত্রী পাগল হয়ে গেছেন, বদ্ধ পাগল। বছর 2 আগে হঠাৎ একদিন 3 তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে দেখা দিয়েছিল মস্তিষ্ক বিকৃতির সূচনা। সেই থেকে নীরজা পরিণত হয়েছেন উন্মাদিনীতে। নীরজা পাগল হয়ে যেতে পারেন এ কেউ কোনো দিনও ভাবেনি। আনন্দময়ী হাস্যমুখ একটি উজ্জ্বল মহিলা ছিলেন নীরজা। ছিলেন স্বামী ও সন্তানদের প্রতি অপরিসীম স্নেহশীলা। আপন গৃহগণ্ডির বাইরে আর যে কোনো একটি জগৎ আছে, অথবা সে জগৎ থাকার প্রয়োজন আছে, এ কোনো দিনও অনুভব করতেন না নীরজা। এই গণ্ডির মধ্যেই তিনি সুখী। এই গণ্ডিকাটা জীবনের তিনিই মধ্যমণি, এই তার আনন্দ। 5 বছর আগে যখন একটি বিখ্যাত কলেজের ইতিহাসের অধ্যাপক স্বামী পুরন্দর মল্লিক বলা নেই কওয়া নেই হঠাৎ তার অধ্যাপনার কাজ ছেড়ে দিলেন, বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অদম্য উৎসাহে লিখতে শুরু করলেন এই মানবজাতির মনন্মেষের ইতিহাস, তখনও নীরজা হাসি মুখেই মেনে নিয়েছিল স্বামীর এই খামখেয়াল, প্রতিবাদ করেননি। অবশ্যই টাকার অভাব তাকে পেতে হয়নি। শ্বশুরের অর্থাৎ পুরন্দরের বাবার দরুন টাকা ছিল বিস্তর। তবু সহজ সুস্থ মানুষটা চাকরি ছেড়ে দেবে, এ কোন স্ত্রী বরদাস্ত করে? কিন্তু নীরজা করেছিলেন, অম্লান মুখেই করেছিলেন। সেই নীরজা হঠাৎ মাথায় একটু ধাক্কা খেয়ে পাগল হয়ে গেলেন। পুরন্দরের পক্ষে এ চাইতে মর্মান্তিক কষ্ট আর কি আছে? জানিস ছোটদা, মার চাইতেও বাবার জন্যই না আমার বেশি কষ্ট হয়। অথচ দেখ, আগে বাবার কাছে আর কতটুকুই বা ঘেঁষতাম আমরা। বাবার সহ্য শক্তিটা কি অসাধারণ ভাব! এই যে আজ 2 বছর ধরে কি কাণ্ডই না করে চলেছেন মা। এক দিনের জন্য কোনো অসহিষ্ণুতা দেখেছিস? 3 ভাই 3 বোন জমায়েত হয়েছে এক জায়গায়। গল্প চলছিল বহুবিধ প্রসঙ্গ নিয়ে। আপাতত এসেছে মায়ের অসুখের প্রসঙ্গ। 6 জনে একত্র হওয়া সচরাচর বড় একটা ঘটে না, তবে আজ ঘটেছে। ভাইরা অবশ্য বাড়িতেই থাকে। কমল আর বিমল এখনো পড়ুয়া, বড় নির্মল সম্প্রতি কি একটা কাজে ঢুকেছে, তবে বিয়ে হয়নি এখনো। তাই ভাই বোনেদের মজলিস থেকে উসখুস করে উঠে যাবার চেষ্টার কোনো কারণ নেই। করবি প্রায়ই আসে, পুরবি আর সুরবি তেমন আসতে পারে না, তবু সুবিধে পেলেই আসে। নীরজা কত আনা নেওয়া করতেন, কত আদর যত্ন করতেন মেয়েদের, কত দেওয়া থোয়া করতেন। আজ তিনি অপারগ হয়েছেন বলে কি মেয়েরা বাপের বাড়ি আসা ছেড়ে দেবে? না, এত অকৃতজ্ঞ তারা নয়। আজ এখনো ঘুমোচ্ছেন মা? এসে অবধি ঘরেই ঢুকিনি। শান্ত গলায় বলল সুরভি। ঢুকেই বা কি করবি বল? পুরবি বলল। গেল দিনে আমি যেদিন এসেছিলাম জেগেই তো ছিলেন, চেঁচামেচিও করছিলেন না। খোকাটাকে সামনে নিয়ে গেলাম, কত করে বোঝাতে চেষ্টা করলাম, মা দেখো এই তোমার সেই টুটুল সোনা, একবার তাকিয়ে দেখো, কোলে নাও না একটু। রাজ্যই করলেন না জানিস, হাত নেড়ে বুঝিয়ে দিলেন নিয়ে চলে যাও। অথচ আমার টুটুলকে কি ভালোই না বাসতেন। এই এক স্বভাব পুরবীর, কেবল নিজের ছেলে মেয়েদেরকে এগিয়ে দিতে চেষ্টা করবে মায়ের কাছে। যদিও তার চেষ্টাকে এরা কেউ সমর্থন করে না, তবু এখন আর কেউ প্রতিবাদ করে উঠল না। গতদিনের কথা, সেই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? এখন সকলেরই মন বিষণ্ণ ব্যথাতুর। মায়ের জ্ঞান শূন্যতা তো পীড়াদায়ক বটেই, আরও পীড়াদায়ক নীরজার বিকৃত চিত্তের বিকৃতির প্রকাশটা। চিরদিনের ভক্তিমতী নীরজার আজ স্বামীর প্রতি কি অদ্ভুত মনোভাবই না গড়ে উঠেছে। আশ্চর্য! তার ধারণা তার অসুখের জন্য পুরন্দরই দায়ী, তাই বিজাতীয় এক আক্রোশ তার পুরন্দরের ওপর। ডাক্তাররা অবশ্য বলেন এটাই স্বাভাবিক। অস্বাভাবিক মস্তিষ্কের স্বভাবই এই, সবচেয়ে প্রিয়জনকেই সন্দেহ করা, সবথেকে আপন ব্যক্তির ওপরই আক্রোশ পরায়ণ হয়ে ওঠা। কিন্তু ডাক্তারদের থিওরি
পুরন্দরের ছেলে মেয়েকে প্রবোধ দিতে পারে না। তারা তবুও ভাবে মায়ের এটা অন্যায়, অন্যায় আর নিষ্ঠুর অবিচার। ভাবে যতই পাগল হন তবু তো মানুষ, কি করে ভুলবেন পুরন্দরের স্নেহ, প্রেম, দরদ? তারা তো জানে, তারা তো সবাই জানে। তাই সবাই মিলে যখন আলোচনা করে এ নিয়ে, তখন বাপের দুঃখ ভেবেই মন তাদের বেশি ব্যথাতুর হয়ে ওঠে। অবশ্যই মায়ের এই দুঃখাবহ অবস্থা কি তাদের মনকে ক্লিষ্ট করে না? করে, খুবই করে। কিন্তু একটা চৈতন্যহীন জীবের উপর, যার সঙ্গে মনের আদান প্রদান হচ্ছে না, তার উপর কতক্ষণ সহানুভূতি রাখা যায়? অনেক সময়ই তাই রাগ আসে মায়ের ওপর, আর শ্রদ্ধায় মন অবনত হয়ে আসে বাপের প্রতি। সত্যি একটি বারের জন্য রেগে উঠতে দেখল না তারা পুরন্দরকে। হ্যাঁ রে, মা আর কতক্ষণ এরকম আচ্ছন্ন থাকবেন? প্রশ্ন করল সুরভি। সে আসে সবচেয়ে কম, তাই সবচেয়ে অনবহিত। নির্মল বলল, সকাল 7টায় দেওয়া হয়েছে, এই খানিক পরেই আবার চেঁচাতে শুরু করবেন। এখন তো আর ওষুধ খাওয়ানো যায় না? না, না, ওই জোর করে ফুঁড়ে দেওয়া আর কি। দেওয়া যায়? সহজে কি আর দেওয়া যায়? চিহ্ন থেকে যায়। এই দেখ না, বাহু মূলে ছোট্ট একটা ছড়ের দাগ দেখায় নির্মল। কি সর্বনাশ! দাদা, পাগলের নখের বিষ রক্তে মিশে গেলে কি না হতে পারে, খুব সাবধান কিন্তু। হতে তো অনেক কিছুই পারে, কিন্তু কি করা যাবে বল? ডাক্তার এসেছিল? আজকাল শশী বলে ছোকরাটা আসছে। শশী এদের ডাক্তারের কম্পাউন্ডার। ডাক্তাররা কি বললেন রে? বলেন তো এরকম কেস সারে। বংশে যখন কোনো হিস্ট্রি নেই, চোট লেগে ব্রেনটা হয়ে গেছে, তখন সারার আশা ছেড়ে দেওয়া যায় না। কিন্তু এভাবে অনবরত ঘুম পাড়িয়ে রাখলে জীবনী শক্তি কমে যাবে না? তা হয়তো যাবে, তবে সাধারণত এসব কেসে জীবনী শক্তি খানিকটা বেড়েই যায়। সব জানতার ভূমিকা গ্রহণ করে মন্তব্যটি প্রকাশ করল নির্মল। বামুন ঠাকুর এসে দরজার সামনে দাঁড়ালো। রান্না প্রস্তুত হয়েছে তার সংকেত। চল, মা না জাগতেই সব খেয়ে আসি। আমি খেয়ে এসেছি রে। রবিবার এত সকাল সকাল খেয়ে এসেছিস? আমার আবার রবিবার? আজও তো কাজে বেরিয়েছে। পয়সা পয়সা করে এই লোকটা গেল। কথা কেউ গায়ে রাখে না, 10 বছরের ছোট বোনও না। সঙ্গে সঙ্গে উত্তর দেয় করবি। তা বর্দি, বাড়ি বসে থাকার চাইতে তো ভালো নাকি? পুরবীর বর নামে উকিল, বাড়িতেই বসে থাকে। পুরবী কিছুক্ষণ গুম হয়ে থাকে। মনের গলদ কেটে যায় খাবারের ঘরে গিয়ে, আহারের আয়োজন প্রাচুর্যে। পুরবী নিজে থেকে ডাকে, আয় না রে রুবি, কিছু না খাস মাছটা একটু খা। না রে, কিছুই পারবো না রে বর্দি। খুব পারবি। উফ, কত রকম রেঁধেছ ঠাকুর। বিমল হাসে। আমি আজ নিজে বাজারে গিয়েছিলাম, তোমরা আসবে বলে। অতঃপর মাছের গুণগান বর্ণনার সঙ্গে উঠেছিল সিনেমার প্রসঙ্গ। হঠাৎ একটা চিৎকার উঠল, বন্য জন্তুর আর্তনাদের মতো তীব্র চিৎকার। দীর্ঘ 2 বছর ধরে পরিচিত আছে এরা এই চিৎকারের সঙ্গে। সর্বনাশ করেছে। দাঁড়া দাঁড়া, তোরা খা, আমি যাচ্ছি। বাবা নিশ্চয়ই নেমে এসেছেন, দেখি দাঁড়া। কথাটা ঠিক, পুরন্দর নিশ্চয়ই নেমে এসেছেন। এই চিৎকার শুনে তিনি স্থির থাকতে পারেন না। ওপরে উঠে গিয়ে দেখল ঠিক তাই। পুরন্দর এসে কাতর মুখে দাঁড়িয়ে আছেন দরজার কাছে, আর নির্জা নিজের কপালে কড়াঘাত করে চেঁচাচ্ছেন, তবু মরছি না আমি, তবু মরছি না আমি। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার চোখের সামনে থেকে কেন আসো? তোমার লজ্জা করে না? তোমার মুখ দেখাতে লজ্জা করে না? বেরো, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। করবি বাপের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ে। পাখার রেগুলেটরটা শেষ প্রান্তে টেনে দিয়ে আদরের সুরে মাকে বলে, ও মা, মা, ও মা, ওসব কি কথা হচ্ছে? চুপ করো। দেখো না, দেখো না, আমরা সবাই এসেছি। হ্যাঁ, বড়দি, মেজদি, আমি, তোমার পুরবী, সুরভি, করবি, সবাই এসেছি। হ্যাঁ, চুপ করো তুমি, ওসব বলো না। ঘাড় কাত করলেন নির্জা আচ্ছন্নের মতো। আমরা তোমায় দেখতে এসেছি মা। দেখতে এসেছো? দেখতে এসেছো কেন?
তোমার যে অসুখ করেছে মা। হ্যাঁ, কি বললি? অসুখ করেছে? কে বলেছে? কে বলেছে আমার অসুখ করেছে? হঠাৎ বিপরীত ফল ফলে স্তিমিত ভাব বদলে ফের উগ্র হয়ে ওঠেন নির্জা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, বানানো কথা। অসুখ নয়, অসুখ নয়, তোরা জানিস না, আসল কথা তোরা জানিস না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ভগবান, আমার মরণ হয় না কেন? আমার মরণ হয় না। সহসা সব মিথ্যে, খাটের মিথ্যে বাজুতে কথা, মাথা ঠুকতে থাকেন নির্জা। মিথ্যে কথা। করবীর সাধ্য নয় সামলায়। পুরন্দর এগিয়ে আসেন, স্ত্রীর মাথাটা তুলে ধরে কোমল কণ্ঠে বলেন, ছি ছি, কি হচ্ছে? দেখো তো কি রকম লাগলো। দরদ দেখানো হচ্ছে, দরদ দেখানো হচ্ছে। ও রুবি, রুবি, ও রুবি, দেখ দেখ, দরদ দেখানো হচ্ছে। কত ভেকি জানে মিনসে। তীব্র একটা হাসির ঢেউ খেলে যায় ঘরে। হাসির সঙ্গে কথা। লজ্জায় মাথা হেট করে করবী। বাপের দিকে চাইতে পারে না। অবাক হয়ে ভাবে, সুস্থ অবস্থায় জীবনে তো কখনো একটিও অরুচিকর শব্দ উচ্চারণ করেননি নির্জা। এখন রসনায় এমন শৈথিল্য এলো কি করে? অনভ্যস্ত ভাষা মুখে জোগায় কোথা থেকে? পুরন্দর এই 2 বছরে চিকিৎসা পদ্ধতি অনেকটা আয়ত্ত করেছেন। এবার আর কোমল গলা নয়, ধমকের সুরে বলেন, কি কি হচ্ছে কি? ছেলে মেয়েদের সামনে এইসব খারাপ কথা বলছো? ব্যাস কেঁদে ফেলে নির্জা। কেন বলবো না বলো? কেন বলবো না বলো? আমি যে পাগল হয়ে গেছি, আমি যে পাগল হয়ে গেছি। ততক্ষণে আরও 5 ছেলে মেয়ে ঘরে এসে দাঁড়িয়েছে। বিমল এগিয়ে গিয়ে মার গায়ে হাত রেখে বলে, কে বলল তুমি পাগল হয়ে গেছো? পাগল ছি, হয়ে গেছি। তোমার মাথায় চোট লেগে সব ভুলে যাচ্ছিলে কিছুদিন, এখন তো ভালো হয়ে গেছো মা। ভালো হয়ে গেছি? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি? নির্জা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলছিস, বলছিস তোরা আমি ভালো হয়ে গেছি? আমি ভালো হয়ে গেছি? বলছি তো, এই তো, এখন কি আর তুমি ভুলে যাচ্ছ? দেখো না, চিনতে পারছো না আমাদের? সহজ মানুষের মতো স্বাভাবিক একটু হেসে ফেললেন নির্জা। তোদের চিনতে পারবো না বাবা। অমনি হাসি ফুটল ছেলে মেয়েদের মুখেও। পুরবী এগিয়ে এসে বলে, মা জানো, তোমার টুটুল এবার অভিমান করে আসেনি। তুমি সেবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে, তাই টুটুলের অভিমান হয়েছে। 7 বছরের ধাড়ি ছেলেকে নিয়ে দিদির এই আদিক্ষেতা কারুরই ভালো লাগে না। নির্জাও বিরক্ত কুটিল দৃষ্টিতে তাকান মেয়ের দিকে। অভিমান হয়েছে? তা তোমারই বা মান অভিমান নেই কেন? আবার আসো কোন লজ্জায়? হ্যাঁ, তোমাকেও তো দূর করে দিয়েছিলাম সেদিন। ছেলেমেয়েরা হতাশ দৃষ্টিতে তাকায়। না, আশার আর কিছুই নেই। বিদ্যুৎ বিকাশের মতো এক এক সময় যেটুকু সুস্থতা দেখা যায়, তাতেই বেচারারা আশায় উৎফুল্ল হয়ে ওঠে। কিন্তু মুহূর্তেই সে আশা বিলুপ্ত হয়। নির্জার মুখে এই কথা ধারণাই করা যায় না। পুরবী আরক্ত মুখে খট ছেড়ে বেরিয়ে যায়। যত পাগলই হন নির্জা, তবু বিশেষ করে তার ওপরেই তুচ্ছতাচ্ছিল্য ভাবটা সহ্য হয় না পুরবীর। হঠাৎ আবার একবার হেসে ওঠেন নির্জা। ধরা পড়েছে রাই রাধা। এই এই শোন, ওকে ওকে ঘর থেকে চলে যেতে বল তো, ওকে চলে যেতে বল। কেন মা? বাবা থাক না। আহ, দেখছো না, দেখছো না উনি কেমন অতিষ্ঠ হচ্ছে? দেখছো না তোমরা? বই লিখতে হবে যে, বই। মহাভারতের মতন মোটা বই। মানুষের রোগ অসুখ দেখবার সময় আছে ওনার? দূর করে দে, দূর করে দে, দূর করে দে, দূর করে দে ওকে, দূর করে দে। করবী বাবার মুখের দিকে তাকায়, মুখ দেখতে পায় না। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন পুরন্দর। মমতায় মনটা ভরে যায় করবীর। ভাবে, বর্দি এতটুকু কথার এদিক ওদিকে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরাও অনেক সময় কত অসহিষ্ণু হয়ে উঠি, কিন্তু বাবা কি সহ্যটাই না করছেন বাবা। তবু গেল না, তবু দাঁড়িয়ে রইল।
উত্তেজিত হয়ে ওঠেন নির্জা। নির্মল বাবাকে চোখের ইশারা করে। ধীরে ধীরে বেরিয়ে যান পুরন্দর কেমন একটা স্খলিত ভঙ্গিতে। করবী মায়ের প্রাণে করুণা সঞ্চারের আশায় বিষণ্ণ গলায় বলে, মা, বাবাকে এমন করো কেন মা? হ্যাঁ, কেন করি, কেন করি? বলবো বলবো বলবো, তোকেই বলবো। এদের সব চলে যেতে বল, শুধু তুই একা থাক। তোকেই বলবো, তুই আমার বড় ভালো মেয়ে, বড় ভালো মেয়ে। তোকেই বলবো। হ্যাঁ, এই যা 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 যা, সবাই পালা পালা পালা, এদিক থেকে পালা। নির্জার এই ভঙ্গি ওদের সকলেরই অতি পরিচিত। এক এক সময় এক একজনকে ভালো বলে মনে হয় নির্জার, অন্তরঙ্গ মনে হয়। তখন শুধু তার কাছেই আসল কথা বলতে বসেন। নির্জার আসল কথাও এদের মুখস্থ। চুপি চুপি নির্জা এই কথাই বোঝাতে চেষ্টা করবেন, পাগল নির্জা হননি, আসলে পাগল হয়ে গেছেন পুরন্দর। নির্জাকে শুধু সকলে মিলে পাগল বানিয়ে রেখেছে। তারপর কাকুতি মিনতি করতে থাকবেন, ডাক্তারের হাত ছাড়িয়ে আরে বাড়ির গণ্ডি কাটিয়ে নির্জাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে, দূর কোনো বিদেশে, অন্তত এ বাড়ি ছাড়া আর কোথাও। প্রতিশ্রুতি চাইবেন, কিন্তু যদি দেখেন ছেলে ভুলোনোর মতো আচ্ছা নিয়ে যাব বলে স্তোক দেওয়া হচ্ছে তাকে, তাহলেই যাবেন ক্ষেপে। সেই ক্ষেপাটা এরা জানে, তাই তর্ক করে, প্রতিবাদ করে, তবু আচ্ছা বলে না সহজে। এরা চলে যেতেই নির্জা বলে ওঠেন, হ্যাঁ রে, এখনো তোরা তোদের বাপের স্বরূপ চিনতে পারলি না, তাই না? পেরেছি। তা কি চিনলি? বাবা তো খুবই ভালো মা। কি ভালো? হ্যাঁ, তাহলে ছাই চিনেছিস, ছাই চিনেছিস। 1 নম্বরের বদমাইশ, বুঝলি? 1 নম্বরের বদমাইশ। ওর ওই বই লেখার সুবিধের জন্য ও একদিন সকলকে মারবে। সকলকে মারবে, বুঝেছিস? সকলকে খুন করবে। কি চুপ করে রইলি যে? মুখে কথা নেই কেন? কি বলবো? কেন হক কথা বলতে পারিস না? আচ্ছা, বদমাইশ যদি না হয় তাহলে নিশ্চয়ই পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাগল, নিশ্চয়ই পাগল। ও পাগল ছাড়ার অন্য কিচ্ছু নয়, ও পাগল পাগল। করবী বলে, তাই হবে। তবে আমাকে তোরা কেন জব্দ করে রেখেছিস? আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে না। একজনের বদলে আর একজনকে পাগল বলবি? আমি তো ঠিকই আছি। আমার কেন তবে এই শাস্তি? আমাকে ছেড়ে দে। আচ্ছা মা, তুমি যদি ঠিক আছো তাহলে এত চেঁচাও কেন? বুঝতে পারো তো যে চেঁচাও? আগে এমন করতে? শোন শোন শোন, তাহলে বলি তোকে। আহা, বুঝছিস না? শান্ত মানুষের পাঠ করেই তো জীবন গেল। চেঁচাতে তো কখনো পাইনি, তাই এই চুতোয় চেঁচিয়ে নিচ্ছি। তোরা রাগ করতে পারবি না, বলবি মা পাগল। কেমন মজা বল? করবী হতাশ হয়ে বাইরের দিকে তাকায়। রাস্তার ওদিকে একটা 3 তলা বাড়ি, জানলায় পর্দা দুলছে। ওরা কেমন সুখী। করবীদের সুখের সংসারে কে আগুন লাগালো? নির্জা 1 মিনিট অপেক্ষা করেই আবার অন্য প্রসঙ্গে এসে যান। হ্যাঁ রে, তুই জামাইকে বলেছিলি আমাকে নিয়ে যাওয়ার কথা? আগ্রহে উন্মুখ হয়ে ওঠে নির্জার মুখ, জল জল করতে থাকে 2 চোখ। বলেছিলাম। সত্যিই বলেছিল সে বরকে, বলেছিল মাকে নিয়ে বিদেশ যাওয়ার কথা। করবীর বর উড়িয়ে দিয়েছিল সে কথা। উত্তর দিয়েছিল, পাগলের মতো কথা বলো না, পাগলের কথা মতো চললে যদি উপকার হতো তাহলে আর ভাবনা ছিল না। তাছাড়া আমি কোন ভরসায় এরকম এক পাগলের দায়িত্ব নেব? নিয়ে গেলে মা হয়তো সেরে যাবেন। ওই আনন্দেই থাকো। ডাক্তার তো বলেছে রক্তে কিছু দোষ পাইনি। ডাক্তার অমন অনেক কিছু বলে। করবীর বলেছিলাম শুনেই উৎফুল্ল হয়ে ওঠেন নির্জা। বলেন, কবে নিয়ে যাবে বলেছে কিছু? তা তো কিছু বলেনি, তবে বলল যে এখন নাকি বড্ড কাজ। বুঝেছি, আমি সব বজ্জাতকেই চিনলাম রে, সব বজ্জাতকেই চিনলাম। যা যা যা, বেরো বেরো।
বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরো। করবী পুরবীর মতো রাগ করে না, শুধু হতাশ নিঃশ্বাস ফেলে। আর আশা করবার কি আছে? এত দিন হয়ে গেল, বাড়ছে বই কমছে না। জামাইয়ের সম্বন্ধে এই কটূক্তি নির্জার মুখে, সভ্য ভদ্র মার্জিত রুচির সেই নির্জা? না, ধারণাই করা যায় না। নির্জা অবশ্য নিজের কাজের কৈফিয়ত দেন। কোনো একজনকে ডেকে হেসে হেসে ভারী যেন একটা কৌতুককর কথা এইভাবে চোখ টিপে টিপে বলেন, বুঝছিস না, যাকে যা বলবার ইচ্ছা ছিল এই বেলাতেই বলে নিচ্ছি। মজা মন্দ নয়, কি বলিস? এক এক সময় মনে হয় বুঝি কথাগুলো সত্যি। যাকে বলেন তার বুক কেঁপে ওঠে। কিন্তু তারপরই সব ভেস্তে যায়। হয়তো হিহি করে হেসে ওঠেন নির্জা, নয়তোবা ডুকরে কেঁদে ওঠেন। সেই নির্জা, স্বামীতে ভক্তিমতী, সন্তান স্নেহমতী, নম্র স্বভাবা নির্জা। কিন্তু ধারণা করা যায় না এমন কত ঘটনাই ঘটে জগতে। কে জানতো পুরন্দর মল্লিকের বাড়িতে এমন ঘটনা ঘটবে? শুধু ডাক্তারই বাড়ি ভর্তি হয়ে উঠবে না, ডাক্তারের সঙ্গে আসবে পুলিশও। অজস্র লোকে ভেঙে পড়বে বাড়ি। সবার মুখে একই প্রশ্ন, পাগলে আত্মহত্যা করে? করে বই কি, ডাক্তার বলে নিশ্চয়ই করে, পাগলেই তো করে। পুলিশকে বোঝাতে অবশ্য একটু বেগ পেতে হয়েছিল, তবু বুঝল শেষ পর্যন্ত। সত্যি মাঝরাতে নির্জাকে 3 তলার ছাদে তুলে নিয়ে গিয়ে কেউ ঠেলে ফুটপাতে ফেলে দিয়েছে, এমন কথা তো বিশ্বাসযোগ্য নয়, এমন কথা তো অবিশ্বাস্য। ডাক্তার বলে মাথায় চোট লেগে উনি অপ্রকৃতিস্থ হয়েই হয়তো সিঁড়ি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে নিচে, যেমন আজ পড়লেন ছাদ থেকে। স্তব্ধ হয়ে গেছে বাড়ি, স্তব্ধ হয়ে গেছেন পুরন্দর। বাপের মুখের দিকে তাকাতে পারে না ছেলে মেয়েরা। নির্জা যে তার কি ছিলেন তা তো জানে এরা। আজ 2 বছরই না হয় এরকম হয়েছে, তাও বিছানায় পড়ে থেকেও বুঝি নির্জা প্রাণটা ভরে রেখেছিলেন পুরন্দরের। এ কি হলো? এ কি শোচনীয় পরিণতি ছিল নির্জার কপালে। আবার 3 বোন একত্র হয়েছে। শুধু বোনেরাই নয়, তাদের স্বামী পুত্র এবং আরও যে যেখানে আছে এসেছেন পুরন্দরের যত আত্মীয় আত্মীয়া। গোলমাল করবার নিষেধ খুঁজে গেছে, আর আসবেন না কেন? পাগলিনী নির্জার পরলৌকিক কাজ কিভাবে হবে সেটা জানবার কৌতূহলকে তারা ঠেকাবেন কি করে? কিন্তু পুরন্দর যে আর মোটেই নিচে নামছেন না। বারণ করে দিয়েছেন সকলকে, কেউ যেন তাকে বিরক্ত না করে। অনবরত লিখে চলেছেন পাতার পর পাতা মানবজাতির আদিম ইতিহাস, যে যুগে মানুষে আর পশুতে প্রকৃতিগত কোনো পার্থক্য ছিল না। লিখছেন, প্রামাণ্য পুঁথি উল্টাচ্ছেন, খাতাপত্র খুঁজে না পেলে তছনছ করে ফেলছেন, আবার ডুবে যাচ্ছেন কাগজের সমুদ্রে। এখনো আলো জ্বলছে বাবার ঘরে? হ্যাঁ রে দাদা, রাত 3টে বাজলো, বাবার ঘরে এখনো আলো জ্বলছে। একবার দেখ না গিয়ে, বাবাকেও কি আমরা হারাবো নাকি রে দাদা? কি করব বল, বারণ করে দিয়েছেন যে। বাবার বারণটা কি তার প্রাণের চাইতেও বড় হলো দাদা? আজ 3 বেলা হলো খাননি কিচ্ছু। তুমি একটু জোর করে বলো খেতে ঘুমোতে। আমি? নির্মল কেমন অসহায়ের মতো বলে, আমার সাহস হচ্ছে না। মা গিয়ে অবধি বাবার সঙ্গে কথা কইতে পারিনি আমি। সে তো কেউই পারছি না, তবু বাঁচাতে তো হবে বাবাকে। কিছু না কিছু তো খাওয়াতেই হবে। সেই তো ভাবছি। ঠিক আছে, তুমি না পারো, আমি যাচ্ছি। তাই বরং যা, দেখ যদি তোর কথায় কিছু খান। 2 সন্দেশ আর 1 গ্লাস জল নিয়ে উঠে যায় করবী। কতক্ষণ হলো উপরে উঠে গিয়েছিল করবী? কয়েক মিনিট না কয়েক যুগ? হঠাৎ কি ভূমিকম্প হলো, যে ভূমিকম্পে বাড়ির ভিত নড়ে ওঠে? হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল, তার সঙ্গে থালা বাসন পড়বার একটা ঝনঝন শব্দ। এই আওয়াজে সবাই উঠে এসেছে বিছানা থেকে। বোকার মতো ওর মুখের দিকে তাকাচ্ছে। কারুর যে কিছু করণীয় আছে তার মনে পড়ছে না।
মাঝ রাতে উঠে এই দৃশ্য দেখতে হবে এ কথা কে ভেবেছিল? কে ভেবেছিল ঠিক তেমনি করে সিঁড়ির একেবারে শেষ ধাপে তালগোল পাকিয়ে পড়ে থাকবে করবী, যেমন করে নির্জা পড়েছিল 2 বছর আগে রাত 2টোর সময়? তফাতের মধ্যে সেদিন পুরন্দরও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন 3 তলা থেকে। উদ্ভ্রান্তের মতো দেখেছিলেন নির্জার তালগোল পাকানো দেহটা। আজ তিনি নেমে আসেননি, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গর্জন করছেন, সহ্য করব না কিছুতেই। আমার কাজে ব্যাঘাত আমি সহ্য করব না। যে বাধা দিতে আসবে তাকেই ফুটবলের মতো শুট করব, টুটি ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছি, তবু ভিড় বাড়ছে। সহ্য করব না, বেশি দিন সহ্য করব না। মায়া, মমতা, দরদ বুঝরুকির জায়গা পাওনি। সব বাজে, সব বোগাস।